আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হলাম। এর আগে আমি পার্ট 1 করেছি। সেই পার্ট 1 তোমরা যারা দেখো নাই তারা পার্ট 1টা দেখে দিতে পারো, কারণ পার্ট 1টা দেখলে তোমাদের পার্ট 2টা বুঝতে সুবিধা হবে। তো আমি আজকের ভিডিওতে যা আলোচনা করব সেগুলো দেখো আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে রেখেছি। প্রথমে আমরা আলোচনা করব আয়না বা দর্পণ কি, দর্পণের প্রকারভেদ। তারপর আলোচনা করব সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ কাকে বলে, গোলীয় দর্পণের প্রকারভেদ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ কি। এরপরে আমরা জানবো গোলীয় দর্পণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেমন মেরু কি, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, গৌণ অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস তল, এগুলোর সংজ্ঞা কি আমরা জানবো। এবং সবশেষে আজকের ভিডিওতে আমরা জানবো প্রতিবিম্ব কি, প্রতিবিম্বের প্রকারভেদ। তাহলে কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই লিখে রাখছি আয়না বা দর্পণ কি। আয়না বা দর্পণ হলো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেই মসৃণ তলটাকেই আমরা আয়না বা দর্পণ বলে থাকি। তাহলে আয়না বা দর্পণ কি আমরা জেনে গেলাম। এরপরে আছে দর্পণের প্রকারভেদ। আসলে আয়না বা দর্পণ দুই রকমের হতে পারে, এক সমতল দর্পণ, দুই গোলীয় দর্পণ। তাহলে দর্পণের প্রকারভেদ, দর্পণ দুই প্রকার, দুই প্রকার যথা এক সমতল দর্পণ এবং দুই গোলীয় দর্পণ। তাহলে সমতল দর্পণ কি সেটা আমাদের একটু জানতে হবে। দর্পণ দুই প্রকার, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। সমতল দর্পণ কাকে বলে? কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং সেই সমতল পৃষ্ঠে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে তাকে সমতল দর্পণ বলে। যেমন সমতল দর্পণ আমাদের বাস্তব জীবনে আমরা যে আয়নার মাধ্যমে আমাদের চেহারা দেখে থাকি বা আমরা আমাদের নিজেদের দেখে থাকি, সেই আয়নাটা সমতল দর্পণের একটা উদাহরণ। আর গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হলো যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশ বিশেষ, সেই দর্পণকেই বলা হয় গোলীয় দর্পণ। তাহলে আমরা দর্পণের প্রকারভেদ জানলাম, সমতল দর্পণ ও গোলীয় দর্পণ কাকে বলে সেটা আমরা জানলাম। এখন গোলীয় দর্পণের আবার প্রকারভেদ। এই গোলীয় দর্পণ আবার দুই প্রকার হতে পারে। গোলীয় দর্পণ গোলীয় দর্পণ দুই প্রকার, যথা এক হলো অবতল দর্পণ, দুই হলো উত্তল দর্পণ। অবতল দর্পণ কাকে বলে? অবতল দর্পণ হলো যে গোলীয় দর্পণে অবতল পৃষ্ঠ বা ভিতরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে, তাকেই অবতল দর্পণ বলে। অবতল দর্পণে আলোক রশ্মিগুলো আপাতিত হয়ে দর্পণের উপর আপাতিত হয়ে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই কারণে অবতল দর্পণকে অভিসারী দর্পণও বলা হয়। অপরদিকে উত্তল দর্পণ কাকে বলে? যে দর্পণের উত্তল পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে, সেই দর্পণকে উত্তল দর্পণ বলে। উত্তল পৃষ্ঠ কোনটা? উত্তল পৃষ্ঠ হলো এই পাশের অংশটা হলো উত্তল পৃষ্ঠ। তাহলে এইটা যখন প্রতিফলক হিসেবে ওই অংশটা কাজ করবে, তখন সেই দর্পণকে আমরা বলে থাকি উত্তল দর্পণ। আর এটা ভিতরের দিকে এভাবে দাগ দেওয়া মানে ভিতরের দিকে সিলভারিং করা,
বা পাড়া লাগানো। তাহলে আমি আবার বলছি, উত্তল দর্পণটা কি? যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে সেই গোলীয় দর্পণকে উত্তল দর্পণ বলে। উত্তল দর্পণে আলোক রশ্মি আপাতিত হয়ে প্রতিফলনের পরে কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় না। এই কারণে উত্তল দর্পণকে অপসারী দর্পণও বলা হয়। তাহলে আমরা গোলীয় দর্পণের প্রকারভেদ এবং অবতল দর্পণ এবং উত্তল দর্পণ কি সেগুলো জেনে গেলাম। এখন গোলীয় দর্পণ সংক্রান্ত কিছু সংজ্ঞা, যেমন মেরু। আচ্ছা, গোলীয় দর্পণ, এখানে গোলীয় দর্পণ আমি অবতল দর্পণ নিয়েই তোমাদের দেখাই। দেখো মেরুটা আসলে কি। মেরুটা হলো এই যে যে দর্পণটা আছে সেটা হতে পারে অবতল দর্পণ, হতে পারে উত্তল দর্পণ, যেটাই হোক না কেন, এই দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকে আমরা মেরু বলি। দর্পণটার মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু বলা হয়। এখন তাহলে মেরু কি আমরা জেনে গেলাম। বক্রতার কেন্দ্র কি? একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ। গোলক মানে কি? গোলক একটা ফুটবল, আর ফুটবলের একটা তল মানে বৃত্ত। ফুটবলের একটা তল কিন্তু বৃত্ত। আমরা এখানে যেহেতু একটা তলই দেখাতে পারবো, এই যে দেখো, এই গোলকটা যদি আমরা সম্পূর্ণ করতাম বা এই বৃত্তটাকে যদি আমরা সম্পূর্ণ করতাম, তাহলে কি এর একটা কেন্দ্র থাকতো না? তার মানে হলো বক্রতার কেন্দ্রটা কি? যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই গোলকটার একটা অংশ কিন্তু এই গোলীয় দর্পণ। তাহলে যে গোলকের অংশ সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রকেই বলি আমরা বক্রতার কেন্দ্র। আমি আবার বলছি, প্রথমে কি বলছি, মেরু কাকে বলে? মেরু হলো দর্পণের, কোনো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে আমরা মেরু বলি। আর বক্রতার কেন্দ্র কাকে বলছি? যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের, কারণ এটা পুরো একটা বৃত্ত ছিল, তার আমরা একটা অংশ নিয়েছি এখান থেকে এই পর্যন্ত, বাকি অংশটুকু নিয়ে নিই। যে বৃত্তের অংশ সেই বৃত্তের যে কেন্দ্র, বা এখানে আমরা গোলক বলবো, যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্রকে আমরা সি বা ও দ্বারা লিখতে পারি। এখানে আমরা সি লিখলাম ধরো। তাহলে এই যে বক্রতার কেন্দ্র এবং মেরুর যে সংযোগকারী রেখা, এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এইটাই কিন্তু আমাদের বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই দূরত্বটাকেই বলতেছি আমরা বক্রতার ব্যাসার্ধ। তারপরে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, বক্রতার ব্যাসার্ধ আর প্রধান অক্ষের মধ্যে পার্থক্যটা আসলে কি? বক্রতার ব্যাসার্ধ হলো সি থেকে পি, এটা কিন্তু নির্ধারিত। আর প্রধান অক্ষ মেরু এবং বক্রতার কেন্দ্রগামী যে রেখা বা সরল রেখা, এটা কিন্তু সি পর্যন্ত বর্ধিত না, সি পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ না। প্রধান অক্ষটা হলো এই বক্রতার কেন্দ্র মেরুগামী যে সরল রেখা, সেই সরলরেখাকেই আমরা প্রধান অক্ষ বলি। অর্থাৎ এই পি থেকে এই যে সি কে অতিক্রম করে আরো গেছে, আরো ইচ্ছেগুলো আরো নিতে পারি, এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা প্রধান অক্ষ বলি। তাহলে কিভাবে সংজ্ঞায়িত করব? মেরু এবং বক্রতার কেন্দ্রগামী সরলরেখাকেই প্রধান অক্ষ বলে। মেরু ব্যতীত দর্পণের যে কোনো বিন্দু থেকে বক্রতার কেন্দ্র দিয়ে যে রেখাগুলো যায়, সেই রেখাগুলোকেই আমরা কি বলি? গৌণ অক্ষ হিসেবে চিনে থাকি। মেরু থেকে যে সরলরেখাটা বক্রতার কেন্দ্র দিয়ে যাবে সেটা প্রধান অক্ষ। আর এই মেরু ব্যতীত অন্য যে কোনো বিন্দু থেকে, দর্পণের অন্য যে কোনো বিন্দু থেকে বক্রতার কেন্দ্র দিয়ে যে সরলরেখাগুলো যাবে সেগুলো গৌণ অক্ষ। এখন মেরু থেকে বক্রতার কেন্দ্র কিন্তু একটাই রেখা আসতে পারে, এই জন্য একটা গোলীয় দর্পণে কিন্তু একটাই প্রধান অক্ষ। কিন্তু গৌণ অক্ষ কিন্তু অসংখ্য হতে পারে, কারণ এই মেরু বাদ দিয়ে এর উপর দিয়ে যতগুলো ক্ষুদ্র আমরা কণা পাবো বা বিন্দু পাবো, সেই বিন্দু থেকে এই বক্রতার কেন্দ্র দিয়ে রেখা টানলে সেই রেখাগুলোই আসলে গৌণ অক্ষ। এরপরে আমরা জানবো প্রধান ফোকাস কি। প্রধান ফোকাস হলো এই বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মধ্যবিন্দু। আমরা এই বক্রতার কেন্দ্র এবং মেরুকে সমান দুই ভাগে ভাগ করলে যে বিন্দুটা পাবো,
সেই বিন্দুটাকেই হলো প্রধান ফোকাস বলা হয়। আমি আবার বলছি, বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। ফোকাস দূরত্ব, মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকেই বলি আমরা ফোকাস দূরত্ব। তাহলে মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকেই বলা হয় ফোকাস দূরত্ব। কারণ ফোকাস তল কি? ফোকাস তল হলো ফোকাস বিন্দু দিয়ে প্রধান অক্ষের সাথে লম্ব বরাবর যে তল কল্পনা করা হয় বা যে তল থাকে, ধরো এটা আমাদের প্রধান ফোকাস, এই ফোকাস বিন্দু দিয়ে প্রধান অক্ষের সাথে লম্ব মানে 90 ডিগ্রি কোণ করে থাকবে, এই ধরনের তলকেই বলা হয় ফোকাস তল। তাহলে আমরা দেখো একে একে গোলীয় দর্পণ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো ছিল। মেরু, মেরু আমরা কাকে বলছিলাম? যে দর্পণের ঠিক মধ্যবিন্দুকে, গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকেই মেরু বলে। বক্রতার কেন্দ্র আমরা কাকে বলছিলাম? এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণটা একটা গোলকের কিন্তু অংশ, যে গোলকের অংশ সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে কিন্তু আমরা বলছি বক্রতার কেন্দ্র। এরপরে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ হলো এই বক্রতার কেন্দ্র এবং মেরুকে সংযোগ করলে যে রেখাংশ পাওয়া যায় বা যে রেখাটুকু পাওয়া যায়, সেটাকেই বলি আমরা বক্রতার ব্যাসার্ধ। তারপর প্রধান অক্ষ, মেরু বক্রতার কেন্দ্রগামী যে সরল রেখা, সেই সরল রেখাকেই প্রধান অক্ষ বলা হয়। তারপরে গৌণ অক্ষ, মেরু ব্যতীত দর্পণের যে কোনো বিন্দু থেকে বক্রতার কেন্দ্রগামী সরলরেখাকে গৌণ অক্ষ বলা হয়। তারপরে প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মধ্যবিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। তারপরে ফোকাস দূরত্ব, এই মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকেই ফোকাস দূরত্ব বলা হয়। ফোকাস তল, ফোকাস বিন্দুগামী এবং প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত তলকেই ফোকাস তল বলা হয়। তাহলে এই সংজ্ঞাগুলো আমরা জেনে গেছি। তাহলে প্রতিবিম্ব কি? প্রতিবিম্বের প্রকারভেদ। প্রতিবিম্ব হলো একগুচ্ছ আলোক রশ্মি যখন কোনো দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। যেমন এটা ভালোভাবে বোঝার জন্য দেখো, আমরা এখানে একটা আলোক উৎস চিন্তা করলাম। সেই আলোক উৎসটা আমরা ধরে নিলাম যে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর একটা আলোক রশ্মি আপাতিত করে বা আপাতিত হয়। সেই আলোক রশ্মিটা সমান্তরালে গেলে সেটা আমরা জানি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। এখন এই আলোক রশ্মি হতে আর একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যে দর্পণের উপর আপতিত হবে এবং প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে এই যে দেখো, এটা ছিল আমাদের প্রথম বিন্দু আর এটা আমাদের দ্বিতীয় বিন্দু। এটা কিন্তু প্রতিসরণের পরে, এটা কিন্তু প্রতিফলনের পরে এই বিন্দুটা পাওয়া গেল। তাহলে এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। এখন মনে হয় কথাটা কেন বলছিলাম, যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের, যেমন ধরো এই দর্পণটার ক্ষেত্রে, এই দর্পণও আঁকানো যাবে, আবার মুছতে হবে। এই দর্পণের ক্ষেত্রে আমরা আমাদের প্রতিফলক পৃষ্ঠ কিন্তু এখন উত্তল যে অংশটা আছে এই পাশে, এটা কিন্তু প্রতিফলক পৃষ্ঠ। তাহলে আমাদের এইটা ধরো বক্রতার কেন্দ্র আর এটা ধরো ফোকাস বিন্দু। তাহলে এখানে যদি দুইটা রশ্মির কথা আমরা চিন্তা করি, এই বক্রতার প্রধান অক্ষের সমান্তরালে এসে একটা রশ্মি আপাতিত হবে এবং সে কিন্তু এপাশে আসতে পারবে না। সে প্রতিফলিত এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে যে ফোকাস বিন্দু থেকে রশ্মিটা আসছে। এইভাবে আপাতিত এখানে পড়ে এইদিকে যাবে, কিন্তু এমন ভাবে যাবে, এখন সে এইদিকে যেতে পারতো, এইদিকে যেতে পারতো, তাহলে যাবে কোন ভাবে? এমন ভাবে যাবে যেন মনে হবে ফোকাস বিন্দু থেকে রশ্মিটা আসছে। আবার আর একটা আলোক রশ্মি যদি আমরা এই বিন্দু থেকেই আর একটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর যে দর্পণের উপর পড়ে, তাহলে ও কিন্তু একই পথে আবার প্রতিফলিত হবে। বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মি পড়ে
সে একই পথে প্রতিফলিত হয়। তাহলে দেখো এখন প্রতিফলিত, এই যে এই প্রতিফলিত রশ্মিটা গেল এইদিকে, আর এই প্রতিফলিত রশ্মিটা এই পথ বরাবর যাবে। তার মানে কি, এই যে এদের দূরত্ব কিন্তু দর্পণের, এখন কিন্তু এটা উত্তল দর্পণের ক্ষেত্রে এটা সামনের অংশ, এটা পেছনের অংশ। এই সামনের অংশে কিন্তু এই রশ্মি দুটা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই রশ্মি দুটাকে যদি দর্পণের পেছনের দিকে আমরা কল্পনা করে বর্ধিত করি, তাহলে দেখবো যে এই বিন্দুতে মিলিত হয়। তাহলে এই বিন্দুটাই, এই দ্বিতীয় বিন্দুটাই হবে এই প্রথম বিন্দুর কিন্তু অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আমরা কিন্তু বাস্তব, এটা ছিল আমাদের বাস্তব প্রতিবিম্ব, এটা অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্বর ক্ষেত্রে মনে হবে কথাটা আমাদের অ্যাড করতে হবে। তাহলে এই প্রতিবিম্ব কি সেটা জানলাম, এবং প্রতিবিম্বের প্রকারভেদ আমি আলোচনার মাধ্যমেই অলরেডি বলে ফেলছি, আবার বলছি, প্রতিবিম্ব দুই প্রকার হতে পারে, একটা বাস্তব প্রতিবিম্ব আর একটা অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব কি, যে একটা আলোক উৎস হতে একগুচ্ছ আলোক রশ্মি দর্পণের উপর আপাতিত হওয়ার পর প্রতিফলনের পর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই নির্দিষ্ট বা দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর আমরা বাস্তব প্রতিবিম্ব বলবো। আর একটা আলোক উৎস হতে একগুচ্ছ আলোক রশ্মি যখন দর্পণের উপর এসে আপাতিত হবে, আপাতিত হওয়ার পর যদি কোনো প্রতিফলনের পর কোনো বিন্দুতে মিলিত হয় না, কিন্তু মিলিত হচ্ছেও, কোনো দর্পণের পেছনে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিম্বটাকে, এই যে এই বিন্দুটাকে, বা এই ক্ষেত্রে যে দ্বিতীয় বিন্দুটা আমরা কল্পনা করে পেলাম, এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলা হয়। বাস্তব প্রতিবিম্বগুলো সবসময়ই পর্দায় ফেলা যায়, যেমন সিনেমার পর্দায় আমরা যে ছবিগুলো দেখি এগুলো বাস্তব প্রতিবিম্বর উদাহরণ। আর অবাস্তব প্রতিবিম্বগুলো কিন্তু কখনোই পর্দায় ফেলা যায় না। তো যাই হোক, একে একে আমরা আমাদের আলোচনা, আজকের আলোচনা যা যা ছিল আমরা আলোচনা করে ফেলছি। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে তোমরা সামান্যতম উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, আর ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। পরবর্তী ভিডিওতে আমি সমতল দর্পণের ক্ষেত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কি ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়, সেই আলোচনা আমি পার্ট 3 হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করব। সমতল দর্পণের ক্ষেত্রে কি ধরনের প্রতিবিম্ব পাওয়া যাবে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে বা কি ধরনের প্রতিবিম্ব পাওয়া যাবে, এই দুটো বিষয় আমি পার্ট 3 আকারে তোমাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।